কি রে সুপ্রভা, কিছু বলছিস না যে? আমরা তো সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিছি। দেখ মা, অনিলের মতন ভালো ছেলে পাওয়া মুশকিল। ছেলেটা খুব ভালো রে, তোকে ভালোবাসে। দেখলি তো, এত বছর তোর অপেক্ষায় কাটিয়ে দিল। তুই রাজি তো? তোমরা যা বলবে তাই হবে, আমার আপত্তি নেই। কথাটুকু বলে সঙ্গে সঙ্গে সেই রুম ছেড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগালো সুপ্রভা। লজ্জা আর আনন্দ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এদিকে সুপ্রভা যেতেই আফজাল হোসেন সহ সবাই হেসে দিল। দেখেছো বাবা, সুপ্রভাতের ড্রয়িং রুমটা তোমার বাড়ি থেকে কত বড়, আর বাড়িটাও কিন্তু সুন্দর সাজানো। দেখেছো তো ভালো করে? ওরাও কিন্তু আর তোমার অর্থবিত্ত গাড়ি বাড়ির কোনো কিছুতে কম নেই। তুমি থামবে অনিল, কান তো বয়রা করে দিবে প্রশংসা করতে করতে। বাবার গুরুগম্ভীর সুরের কথা শুনে অনিল চুপ হয়ে গেল। সে জানে তার জন্যই শিকদার সাহেব এখানে এসেছেন ভিতরে ভিতরে বিরক্ত। কিন্তু অনিল ফাজলামি করে কেবল এসব বলেই যাচ্ছে বাবাকে বিরক্ত করতে। কেন জানি বাবাকে বিরক্ত করে আনন্দ পাচ্ছে। অনিলের অপেক্ষার প্রহর শেষ হলো আফজাল হোসেনকে নিচে নেমে আসতে দেখে। এসে সোফাতে বসলেন। শিকদার সাহেব বরাবরের মতনই চুপ হয়ে রইলেন নীরব দর্শকের মতো। আপাতত সে সবটা দেখবে। সোনেরা বেগম শুধালো, কি সিদ্ধান্ত নিলেন আপনারা? দেখেন ভাই, যাই সিদ্ধান্ত নেন না কেন, আমি মা হিসাবে বলবো আমার ছেলে অনিলের সমস্ত খুশিটুকু সুপ্রভা। বাবা মা হিসাবে আমরা সন্তানের সুখটুকুই চাইবো। এবার আপনারা বলুন। একটু সবুর করুন ভাবি। বর্মা যাও, নিয়ে আসতে বলছি, নিয়ে আসো। স্বামীর আদেশ পেতেই সুপ্রভার মা ফ্রিজ থেকে 3 পদের মিষ্টি নিয়ে এসে রাখলেন বাটিতে করে। অনিল, শিকদার সাহেব, সুনেরা বেগম সবার হাতে মিষ্টির প্লেট দিলেন। খুশির খবর মিষ্টি মুখ ছাড়া হয় নাকি বলুন? আগে তো মিষ্টি মুখ করুন শিকদার সাহেব সহ। আপনারা নিজে এসেছেন আমাদের বাড়িতে, আমাদের কারণেই এই বিয়েতে কোনো আপত্তি নেই। আফজাল হোসেনের কথা শেষ হতে না হতেই অনিল খুশিতে মিষ্টি পুরোটা নিজের মুখে পুরে নিল। তাই দেখে সকলে বেশ উচ্চস্বরে হেসে দিল। তা দেখে অনিল নিজেও কিছুটা লজ্জা পেল। তবে সে লজ্জা তার আনন্দের কাছে আর পাত্তা পেল না। অবশেষে তার অপেক্ষার প্রহর বুঝি শেষ হতে চলল। খুশি আর ধরছে না, একেবারে উপচে পড়ছে। পাশ থেকে তামিম বলল, হেই অনিল, এখন বড়রা আড্ডা দিবে এখানে, আর আমাদের থেকে লাভ নাই। চলো আমরা একটু ছাদে যাই। আচ্ছা চলো। অনিল আর তামিম ছাদে চলে গেল, দুজনে একসঙ্গে। ছাদে যেতেই অনিল তামিমকে জড়িয়ে ধরে নিল খুশির চোটে। কিছু মনে করো না, এই অবস্থায় আমার বন্ধু জুনায়েদকে মিস করছি। ও থাকলে 2 বন্ধু মিলে এতক্ষণ নাচ আরম্ভ করে দিতাম। আমার খুশি যে আর ধরছে না। অনিলের কথা শুনে তামিম হেসে দিল। তোমার খুশির কারণ আমি বুঝতে পারছি, বুঝেছো? আমাকেও যত ইচ্ছে জড়িয়ে ধরে নাও। অনিল আর তামিমকে জড়িয়ে ধরলো না, হাসলো কিছুক্ষণ। বুঝলে, তোমার অবদান কিন্তু সবচেয়ে বেশি। তোমার পিছু করতে করতেই তো আমি বাড়ির ঠিকানা পেলাম। তোমার সূত্র ধরেই তো সুপ্রভার নাম্বার পেলাম। এসব ব্যাপার না, একটু আধটু সাহায্য তো করতেই পারি। তুমি কেবল আমার বোনটাকে নিয়ে সুখী থেকো, ওকে সুখী করো, এতটুকুই চাওয়া। কিন্তু তোমার বোনটাই তো নেই। মুখ ফসকে অনিল কথাটা বললেও তামিম বুঝে গেল। ফলস্বরূপ বলল, বুঝেছি বুঝেছি, কি চাও? আমার বোন তো খুশির ঠেলায় তোমার মতন রুমে চলে গেছে। যাই ডেকে আনি। অনিল দুষ্টুমি করে তামিমের গাল দুটো টেনে বলল, এই না হলে আমার সম্বন্ধী একেবারে পারফেক্ট। কিন্তু তোমার গালগুলো এত তুলতুলে কেন সম্বন্ধী বাবু? বিয়ের পর বউ তো চটকে লাল করে দিবে। হুস, তুমি দেখি বেশি কথা বলো। যাই, তোমার সুপ্রভাকে ডেকে আনি, এত রোমান্টিক কথা ওকে বলিও। যাও যাও, দেখে আনো। বউকে রোমান্টিক কথা বলার বদলে সম্বন্ধীকে বলছি। এই কষ্ট সহ্য না করে যাও, নিজে বোনটাকে নিয়ে এসো, দুটো কথা কই মনে সুখে। তামিম হাসতে হাসতে চলে গেল নিচে সুপ্রভাকে ডাকার উদ্দেশ্যে। অনিলও হাসলো কিছুক্ষণ। আজকে যেন তার মুখ থেকে হাসি আর সরছেই না। খোলা আকাশের দিকে চেয়ে দুহাত বাড়িয়ে দিয়ে সতেজ বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নিল। তখনই কারো একজনের আসার অস্তিত্ব টের পেল। কানে বাজল নুপুরের শব্দ। আসতে পারি? সিঁড়ির কাছে দাঁড়িয়ে সুপ্রভা কথাগুলো বলল। ও হে রমণী,
তুমি যে আমার মনের ভেতরেই প্রবেশ করে ফেলেছো, এই ছাদে আসতে আর অনুমতি লাগে? সুপ্রভা ধীর পায়ে এগিয়ে আসলো, তবে একটুখানি দূরত্ব বজায় রেখে অনিলের থেকে। পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে। দুজনের মনেই আনন্দের বন্যা বইছে আজকে, উপচে পড়া আনন্দ আর খুশি। এখনো চুপ থাকবে সুপ্রভা? আজকেও মারুন কিসের? আপনি কোথায় ছিলেন? বাড়িতেও তো ছিলেন না। এখানে থাকলে তো ঠিক আমার কাছে আসতেন। তাহলে তুমি দেখি আমার খোঁজ খবরও রাখো। হ্যাঁ, রেখেছিলাম এক্ষুনি। যাক, শুনেও ভালো লাগছে। অনিল আর সুপ্রভা দুজনেই চুপ হয়ে গেল। কি বলবে আর খুঁজে পাচ্ছে না। দুজন সম্পূর্ণ নীরব একেবারে। মনের প্রশ্নের উত্তর বের করতে সুপ্রভা অনিলকে জিজ্ঞেস করলো, আপনি আমার বাবাকে ম্যানেজ করলেন কি করে? উনি যা মানুষ আমি তো ভাবতেই পারছি না। তুমি ভাবতে না পারো, কিন্তু আমি ভাবিয়েছি, মানে ওনাকে রাজি করিয়েছি। যাক গে, সেসব কথা বাদ দাও তো। এতদিন তো আমার থেকে দূরে দূরে ছিলে, কেবল এখন কি করবে সুপ্রভা? অনিলের কথায় সুপ্রভা লজ্জা পেল, মাথা নিচু করে ডাকলো খানিকটা। অনিলের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না লজ্জায়। কি আর করব, আপনার কাছে আমার বিয়ে হবে, বাস। আমাকে যে এতদিন অপেক্ষা করালে, তার বেলা এখন কি হবে শুনি? কিছুই হবে না। আমি যাই এবার, অনেকক্ষণ হলো এসছি। আপনিও যান এবার। তোমার প্রেমিতে হলাম অন্ধ, ফিরে যাবার পথও যে বন্ধ। অনিল বুঝলো সুপ্রভা লজ্জাতে কথা বলতে পারছে না, অস্বস্তি লাগছে। অনিলও আর লজ্জা বাড়ালো না। সুপ্রভা হেঁটে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অনিল বলে উঠল, মেয়ে হয়ে গড়েছ জীবন, রমণী হয়ে সাজাও হৃদয় অগোচরে, জানি না তুমি কি যে চাও। আপনাকে পাইলেই জীবনের চাওয়া সব শেষ। চাই আমি আপনাকে, ওহে সুদর্শন পুরুষ। সুপ্রভা পেছন ফিরে তাকিয়ে কথাগুলো বলে চলে গেল তাড়াহুড়ো করে। এদিকে অনিলের মুখেও হাসি ফুটল সুপ্রভার কথা শুনে। আজকে কেবলই খুশির দিন দুটো মানুষের। সকাল সকাল ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে সুপ্রভা। হাতে একটা বই নিয়ে এসে হুমায়ুন আহমেদের। বইয়ের নাম অপেক্ষা। বেশ আগ্রহ নিয়ে বইটা পড়ছে। কয়েকটা পৃষ্ঠা পড়তেই চোখের সামনে জীবন্ত অপেক্ষামান অনিলের মুখস্থি ভেসে ওঠে কেবল। অপেক্ষা বইয়ের মতনই অনিল কতগুলো দিন অপেক্ষা করেছে। চায়ের কাপে চুমুক দিতেই মুঠো ফোনটা বেজে ওঠে। তৎক্ষণাৎ রুমে গিয়ে ফোনটা নিয়ে আসে বারান্দায়। দেখছে অনিল ফোন করেছে। এই তো কালকে পাকা কথা ঠিক করার পর রাত হয়ে গিয়েছিল বাড়িতে পৌঁছতে। তখন আর অনিল কল করেনি। সুপ্রভার কেমন অস্বস্তি লাগছিল অনিলকে কল করতে। যদিও পাকা কথা ঠিক হয়ে গেছে ততক্ষণে, তাও এত বছর তো সে মানুষটাকে অপেক্ষাই করিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিল সুপ্রভা মানুষটাকে কম কষ্ট সে দেয়নি। আর নয়, এবার শান্তি দেবার পালা। সকাল সকাল অনিলের কল পেয়ে মনটা ফুরফুরে হয়ে গেল সুপ্রভার। কল রিসিভ করতেই শুনতে পেল অনিলের কণ্ঠস্বর, শুভ সকাল সুপ্রভা। শুভ সকাল, ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকার কারণ তো তুমি। তোমাকে পেয়ে গেছি, যে খারাপ থাকি বা কি করে বলো তো? সুপ্রভা অনিলের কথা শুনে চায়ের কাপে চুমুক দিতে দিতে উত্তর দিল, বেশ, তো ভালো থাকাই ভালো। নাস্তা করেছো? আপনি করেছেন? আচ্ছা, ভালোবাসি সুপ্রভা, বড্ড বেশি ভালোবাসি। অনিলের কথা শুনে সুপ্রভা লজ্জা পেল। কথা বলার মাঝখানে হুট করে ভালোবাসি বলা হাসলো একটু করে। প্রত্যুত্তরে বলল, আশ্চর্য মেয়ে তো তুমি। ভালোবাসার প্রতি উত্তরে কেউ এটা বলে? কি বলতে হয় তুমি জানো না? সব কথা কি বলতে হয়? কিছু কথা তোলা থাক না। না, তোমাকে বলতেই হবে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। আচ্ছা, বললাম তো সেটা তোলা থাক। ভালোবাসি বললে কি ভালোবাসা হয়ে যায়? সেটা তো বুঝে নিতে হয়, অনুভব করতে হয়। অনিল বুঝল সুপ্রভা এত সহজে ভালোবাসি স্বীকার করার মেয়ে নয়। কিন্তু অনিলও রাজছোড় বান্দা, সে শুনেই ছাড়বে। অতঃপর সুপ্রভাকে বলল, আচ্ছা সুপ্রভা, এখন যদি আমি বিয়েটা ভেঙে দিই তাহলে কি হবে? অনিলের কথা শোনার সঙ্গে সঙ্গে চায়ের কাপটা হাত থেকে পড়ে যায় মাটিতে। সুপ্রভা বিস্ময়ে থ হয়ে গেল পুরো। কি বলছেন? কি বিয়ে ভেঙে দেবেন? তুমি তো আমাকে ভালোবাসোই না, তাহলে আমি বিয়ে কেন করবো তোমাকে? না, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? ভালোবাসি তো। ভালো না বাসলে বিয়েতে রাজি হতাম? আপনাকে ভালোবাসি বলেই তো রাজি হয়েছি।
সুপ্রভার কথা শুনে অনিল বেশ শব্দ করে হেসে দেয়। এই না বললে তুমি ভালোবাসি বলবে না, তাহলে এখন কি বললে শুনি? অনিলের কথায় সুপ্রভার হুঁশ ফেরে। সে যে তাড়াহুড়োয় কি বলতে কি বলে ফেলেছে এখন বুঝেছে। অনিল তাকে কথার জালে ফাঁসিয়েছে। আপনি তো দেখি ভালোই কথার খেল দেখাতে পারেন। তোমার জন্য কত কি তো শিখে গেছি সুপ্রভা। এইসব আর কি, এটা তো কোনো ব্যাপারই না। আমি জানি আমার সুপ্রভা আমাকে ভালোবাসে, আমি অনুভব করতে পারি সেটা, শুধু সেটা সে মুখে ফুটে বলতে পারে না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আপনার সাথে কথায় পেরে ওঠা যায় না কিছুতেই। আচ্ছা শোনো, তুমি একটু নীলতুলি রেস্টুরেন্টে আসতে পারবে? এত সকাল সকাল সেখানে কেন যাব? আরে সকাল কই, দেখো 10টা বেজে গেছে তো। সুপ্রভা ফোনটা কান থেকে সরিয়ে দেখলো সত্যিই তো 10টা বেজে গেছে প্রায়। আচ্ছা কেন আসবো বলুন? একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, তাই আসবে। আচ্ছা শোনো, পারলে একটা শাড়ি পরে আসিও কেমন? সুপ্রভা আর কিছু বলার আগেই অনিল কল কেটে দেয়। সুপ্রভা অনিলকে ভালো করে বলেও পারল না, সে শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করে না। পরক্ষণেই আবার ভাবলো অনিল একটা আবদার করেছে, মুখের উপরই বা না করবে কি করে। মনে প্রশ্ন কি আছে সেখানে? সব প্রশ্নের উত্তর খুঁজতে রুমের ভিতরে চলে আসলো। ড্রয়ার খুলে একটা নীল রঙের শাড়ি বের করলো। এটা তার কাকিমা দিয়েছিল, একদিন অনুষ্ঠানে গেছিল, তারপর ভাঁজ করেই রেখে দিয়েছে। আজকে সেই শাড়ির ভাঁজ খুলে গায়ে জড়িয়ে নিল। নীল শাড়ির সাথে ম্যাচ করে হাত ভর্তি নীল চুড়ি পরে নিল। কাজল দিতে বরাবরের মতনই অপছন্দ সুপ্রভার, কারণ কিছুক্ষণ পরে কাজল লেপটে চোখের নিচে কেমন কালো হয়ে যায়, ভূতের মতন লাগে নিজের কাছে। কাজল দেওয়া থেকে বিরত থেকে ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুলগুলো বিনুনি করে সামনে এনে ছেড়ে দিল। কানে ঝুমকো পড়েছে, গলা খালি। এবার আয়নায় চোখ বুলালো সুপ্রভা। সবই ঠিক আছে, তবুও কেমন জানি খালি খালি লাগছে। কি খালি লাগছে বুঝতে পারছে না সুপ্রভা। গলায় গয়না পরবে? বড় ঝুমকার সাথে গলা ভর্তি করে গয়না পরলে ভাল লাগবে না। অনেকক্ষণ ভাবাভাবির পর কপালে একটা টিপ দিল, আবার আয়নায় দৃষ্টিপাত করলো। এবার একটু ভালো লাগছে, তাও কেন জানি ইনকমপ্লিটই লাগছে। আর ভাবাভাবিতে সময় পার না করে রওনা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টের ভিতরে যেয়ে চেয়ার টেনে বসলো। কি করবে কিছুই বুঝতে পারছে না সুপ্রভা। ফোন বের করলো অনিলকে কল করবে বলে। রিংটোনের আওয়াজ হতেই মাথা তুলে সামনের দিকে তাকালো। কালো রঙের শার্ট পরে অনিল সুপ্রভার দিকেই এগিয়ে আসছে। সুপ্রভা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিলের দিকে। এটাই তবে সারপ্রাইজ ছিল। সারপ্রাইজটা মন্দ লাগেনি সুপ্রভার। অনিল শার্টের হাতা গুটিয়ে সুপ্রভার সামনে বসলো। অপেক্ষা করিয়েছি একটু, আসলে অত দূর থেকে আসতে একটু জ্যামে পড়েছিলাম। না, আমি তো মাত্রই এসেছি, 5 মিনিটও হয়নি। আপনি আসবেন আর আমাকে একটুও বললেন না। কি দরকার ছিল আসার? না আসলে তোমার মতো এত সুন্দর সাজগোজ করা মুখটা দেখতে পেতাম কি করে? এই তো গতকালকে আসলেন, আবার আজকেই কেন আসতে গেলেন? মেয়ে, তুমি যে বড্ড জ্বালিয়েছো আমাকে প্রণয় বিরহে। প্রেম করে সেটা এবার উসুল করে নিতে হবে না, নাকি আমি কেবল অপেক্ষাই করবো তোমার জন্য? সুপ্রভা মুচকি হাসলো অনিলের কথা শুনে। অনিলকে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় সুপ্রভা তামিম সামনে বসে আছে। কখন যে আসলো টেরই পায়নি। সুপ্রভা তামিমকে দেখতে পেলেও তামিম দেখতে পেল না, কারণ তামিম সুপ্রভার দিকে পিঠ দিয়ে বসেছে। এই যে দেখুন তামিম ভাইয়া। উফ, এই সম্বন্ধী দেখি বোনকে প্রেমও করতে দেবে না শান্তিতে। আপনি চুপ করুন তো। অনিল বসা থেকে উঠে দাঁড়িয়ে সুপ্রভার হাত ধরে বসলো, তারপর বলল, তুমি চুপ করো। বোন একটু প্রেম করবে, ভাই সিসি ক্যামেরার মতো এসে বসে আছে। বিষয়টা কেমন হলো? চলো এখান থেকে। সুপ্রভা দাঁড়িয়ে উত্তর দিল, আরে পরে যাব। দেখছেন না তামিম ভাইয়ের সাথে একটা মেয়েও আছে, দেখুন দেখুন, তার হাতে আবার গোলাপ ফুল। বাবা, আমি যাই ভাইয়াকে জিজ্ঞেস করি গিয়ে। আপনি হাত ছাড়ুন। চুপ করো, কিছু কি বোঝো না তুমি নাকি? মেয়েটার সাথে তোমার ভাই কত হাসি খুশি কথা বলছে, আর আমি জানি এটা তামিমের গার্লফ্রেন্ড। প্রায় 7-8 মাস মতন হবে ওরা সম্পর্কে আছে। তুমি কোন আক্কেলে ওদেরকে বিরক্ত করতে যাবে মাঝখানে শুনি? অনিলের কথা শুনে সুপ্রভা অবাক দৃষ্টিতে তাকালো। তার ভাই প্রেম করছে। দিনা মেঘে বজ্রপাত যেন সুপ্রভার কাছে। কি? তামিম ভাইয়া আর প্রেম? উনি প্রেম কি করবে যা
আলা ভোলা মানুষ আমাকে একটু বললো না বাড়িতে যাই আজকে, ভাইয়ার খবর আছে। সবাই তোমার মতো না। তামিম নিজে থেকে সম্পর্কে জড়ায়নি, মেয়েটা তামিমকে আগে বলেছিল। আর সবাই কি তোমার মতো রসকসহীন ভাবে জীবন পার করবে? সত্যি ভালোবাসে মেয়েটা তামিমকে, সেই জন্য আর বাধা দিতে পারেনি। কয়েকদিনের ভেতরেই হয়তো বাড়িতে বলবে। অনিলের কথা শুনে সুপ্রভা কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আপনি দেখছি আমার থেকে বেশি জানেন আমার ভাইয়াকে। হ্যাঁ জানি তো, তামিমের সাথে মিশেছি, আমি যোগাযোগ রেখেছি, টুকটাক সবই জানি। এবার চলো, এখানেই কথা বলে বলে দিনরাত পার করবে? সুপ্রভার উত্তরে অপেক্ষা না করে অনিল এবার সুপ্রভার হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে গেল। ওদিকে তামিম এতই ব্যস্ত একটু খেয়ালও করলো না পাশ দিয়ে যে তার বোন গেল। সুপ্রভা আর অনিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে একটু রাস্তার পাশে দাঁড়ালো। সুপ্রভার পাশে অনিল দাঁড়িয়ে আছে। এতক্ষণ কথার ভিড়ে ছিল বলে সুপ্রভা কিছু টের পায়নি, কিন্তু অনিল তার পাশে আছে ভেবেই একরাশ লজ্জা ছুঁয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই পরিষ্কার নীল আকাশ কালো মেঘে রূপ নিল, যেন এই মুহূর্তেই বৃষ্টি এসে আছড়ে পড়বে ধরণীর বুকে। প্রকৃতিও কেমন শীতল হয়ে গেছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে সুপ্রভা। অনিল বলতে না বলতেই হুট করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়ল। সুপ্রভা চমকে উঠল বৃষ্টির পানির ফোঁটা গায়ে পড়তেই। এখন কি করি বলো তো? আশেপাশে তো কোনো ছাউনি নেই, রেস্টুরেন্টটাও তো দূরে ফেলে এসেছি। আচ্ছা চলো, ওই যে ছোট্ট একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, সেটাই গিয়ে বসি। সুপ্রভাও আর না করলো না, হাঁটা ধরলো। গায়ে বৃষ্টির ঠান্ডা ফোঁটা পড়ছে। তুমি হাঁটতে পারবে তো? যদি পিছলে পড়ে যাও তাহলে তো সমস্যা। আমার হাতটা শক্ত করে ধরো। বলেই অনিল তার হাত বাড়িয়ে দিল সুপ্রভার নিকট। প্রথমে একটা লজ্জা লাগলেও সুপ্রভা হাত বাড়িয়ে দিল। অনিল বেশ শক্ত করেই সুপ্রভার হাত ধরলো। তারপর দুজন মিলে 1 মিনিটের মতন হেঁটে সেই চায়ের দোকানের বেঞ্চিতে গিয়ে বসলো। সুপ্রভার শাড়িটা হালকা ভিজে গেছে, অতটাও না আবার। দোকানে চাওয়ালা আর কর্মচারী বাদে দুজন ছেলে বসে আছে। সুপ্রভা, তুমি 2 মিনিট বসবে? আমি এক্ষুনি আসছি। সুপ্রভা কিছু বলার সুযোগ পেল না, অনিল চলে গেল। সুপ্রভা পাশে থাকা ছেলেগুলোর দিকে তাকালো, কেমন করে তাকাচ্ছে সুপ্রভার দিকে। সেই দৃষ্টি সুপ্রভার মোটেও ভাল লাগছে না। আবার শাড়িটাও ভিজে গেছে, ভাগ্য ভালো বেশি ভেজেনি, নইলে শরীরের সাথে লেপটে যেত, তখন হতো আর এক বিচ্ছিরি কাহিনী। সুপ্রভা আঁচল টেনে দিল কাঁধে। অনিল চলে আসে ভিতরে, বেশ খানিকটা ভিজে গেছে। কই গেছিলেন আপনি? ভিজে গেলেন তো দেখছি। অনিল হাতে থাকা প্যাকেটটা বের করে সুপ্রভার কাছে দিল। সুপ্রভা বের করে দেখে সেখানে 2টো ওড়না আছে। ওড়নাগুলো সুতিরই বোঝা যাচ্ছে। এই ওড়না নিয়ে কি করব আমি? একটা ওড়না গায়ে জড়িয়ে নাও, বৃষ্টির ফোঁটা লেগেছে তো গায়ে। সুপ্রভাও আর দেরি করলো না, ওড়নাটা গায়ে জড়িয়ে নিল চাদরের মতন করে কাপড়ের উপর দিয়ে। মনে মনে বেশ খুশি হলো এই যে অনিল তার ছোটখাটো বিষয়ে গুরুত্ব দিচ্ছে। কিন্তু আপনি এই ওড়নার দোকান পেলেন কি করে? দূরে ছিল তো, এই বৃষ্টির ভেতর গেলেন। দৌড়ে গিয়েছি সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। বৃষ্টিতে তো তুমিও ভিজলে, কারণ যখন আমি, তখন সেটার দায়িত্ব নেব না? ও একটু বৃষ্টির পানি, কিছু হবে না। কিছু হবে না বললেই হলো? এত দূর জার্নি করে আসলেন, এখন এই ভেজা কাপড়ে নাড়া আপনার অসুখ করবে তো। সুপ্রভা প্যাকেটটা থেকে আরেকটা ওড়না এনে অনিলের মাথা মুছিয়ে দিল। যদিও অনিল সুপ্রভার থেকে বেশ খানিকটা লম্বা, সুপ্রভা পায়ের পাতা উঁচু করতেই অনিলের নাগাল পেয়ে যায়। বেশ ভালো করেই, বেশ যত্ন সহকারে অনিলের মাথা মুছিয়ে দেয়। অনিল খুশিতে হাসে সুপ্রভার দিকে তাকিয়ে। ব্যাস, এই যত্নটুকুর জন্য আমাকে বৃষ্টি কেন, পুকুরেও ঝাঁপ দিতে বললে আমি তাতেও প্রস্তুত। সব সময় খালি আপনার ইয়ার্কি, ভাল লাগে না। অনিল আর সুপ্রভার কথার মাঝখানে চাওয়ালা কাকু বলে উঠল, কি ভাই, ভাবি যান তো দেখি মেলা ভালোবাসে আপনারে। অনিল ফের ঠাট্টার সুরে বলল, হ্যাঁ, সে আজকেই দেখলাম তাহার ভালোবাসা। ঘুরতে আসছিলেন নিশ্চয়, বৃষ্টিতে আটকে পড়েছেন। থাকা সমস্যা নেই, আমি চা দিই, 2 কাপ চা খেইলন। চা খাইতে খাইতে বৃষ্টি দেন, ভালো লাগবে।
অনিলও বারণ করলো না। 2 কাপ চা এনে 1 কাপ নিজে আর 1 কাপ সুপ্রভার দিকে দিল। বেঞ্চিতে ছেলেগুলো বসেছিল, সেজন্য অনিল সুপ্রভাকে দোকানের সামনের দিকে দাঁড়াতে বলল। ছেলেগুলো পিছন দিকে ফেলে অনিল আর সুপ্রভা পাশাপাশি দাঁড়িয়ে আছে। হাতে আছে 1 কাপ ধোয়া ওঠা চা আর সামনে ঝিরিঝিরি বৃষ্টি। মন্দ নয়, বেশ ভালোই লাগছে সুপ্রভার। চায়ের কাপে চুমুক দিচ্ছে, বৃষ্টিও উপভোগ করছে। আমার মাঝে মধ্যে অনিলের দিকে আর চোখে তাকাচ্ছে। বিষয়টা যেন বৃষ্টিময় প্রেম। বিয়ের কথা পাকা হতেই তোমার এত উন্নতি হবে জানতাম না তো সুপ্রভা। তাহলে তো আগেই বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বড্ড বেশি বলেন আপনি। চা খাওয়া শেষ, বৃষ্টিও শেষ, চলুন যাওয়া যাক। অনিলও আর কথা বাড়ালো না। বেশ অপেক্ষায় সময় দুজন একসাথে ছিল, সেটা বৃষ্টির জন্য হলেও সময়টা দারুণ ছিল অনিলের জন্য। বৃষ্টির স্যাঁতসেঁতে রাস্তায় দুজন পাশাপাশি হাঁটছে। অনিলের ইচ্ছে হলো সুপ্রভার হাত ধরতে, কিন্তু ধরলো না। যদি সুপ্রভা কিছু মনে করে। নিরাপত্তা ভাল লাগলো না, কথা শুরু করলো অনিল। তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার হলো কই। বৃষ্টির জন্য দেখো আটকা পড়ে গেলাম। আপনি যে এত দূর থেকে এসেছেন, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। সুপ্রভার কথা শুনে অনিলের মুখে হাসি ফুটে উঠল। 2 দিনে মেয়েটা বেশ পরিবর্তন হয়ে গেছে, বিয়ের কথা পাকা হতেই। বোঝাই যাচ্ছে এতদিন একটা পাহাড় আটকে ছিল, যেন 2 পরিবারের বিয়ের সম্মতিতে সেটা সরে গেছে। আচ্ছা চলুন না, ঝালমুড়ি খাই। তুমি এসব খাও? হ্যাঁ, তো স্কুলে থাকতে আমি আর রূপন্তী খেতে খেতে বাড়ি ফিরতাম। অনিলও আর দেরি না করে ঝালমুড়ি নিয়ে আসলো। আবারও ঝালমুড়ি খেতে খেতে দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। কোনো কথা না বলে কিছুক্ষণ নীরবতা পালন করে অনিল বলল, জানো সুপ্রভা, এই যে তোমার সাথে বৃষ্টিতে ভিজেছি, চা খেয়েছি দুজনে পাশাপাশি দাঁড়িয়ে, একসাথে হেঁটেছি, আবার হাঁটতে হাঁটতে ঝালমুড়িও খেয়েছি। তুমি আমার জন্য সেজেছ, তোমার সাথে একসাথে সময় পার করেছি। এটুকুই আমার প্রাপ্তি তোমাকে ভালোবেসে। এই আজকের প্রাপ্তিটুকুর কাছে দীর্ঘ 7 বছরের অপেক্ষা সব ফিকে পড়ে যায়। এর চেয়ে বেশি যেন আপনাকে দিতে পারি, সেটুকুই চেষ্টা করব যতদিন বাঁচি। অনিল মুচকি হেসে সুপ্রভার হাত ধরে হাঁটতে লাগলো। বৃষ্টি হয়েছে, এখন রাস্তাঘাটে মানুষের আনাগোনা খুবই কম। দুজনে হাঁটছিল, গন্তব্য ছিল সামনের একটা মেলা বসেছে, সেখানে যাবার। হুট করে অনিল সুপ্রভাকে রেখে সামনে ছুট লাগালো। সুপ্রভা দেখলো ফুলের দোকানে গেছে অনিল, পরক্ষণেই এসে পড়লো আবার। এবার সুপ্রভা বেশ ক্ষিপ্ত হলো। আমাকে বলে গেলে কি আটকে রেখে দেই আপনাকে? অনিল বিনিময়ে কিছু না বলে বেলি ফুলের মালাখানি সুপ্রভার বিনুনিতে গেঁথে দিল। সুপ্রভার দিকে ভালো মতন তাকিয়ে বলল, এই তো বেশ লাগছে, এতক্ষণে সাজ পরিপূর্ণ হয়েছে তোমার। দারুণ লাগছে এক কথায় তোমাকে। এই প্রথম শাড়ি পরতে দেখেছি। শোনো, বিয়ের পর কিন্তু এরকম সুন্দর করে শাড়ি পরবে, বুঝলে, যাতে আমি তোমায় দেখে আটকে যাই। সুপ্রভা বেশ খানিকটা লজ্জা পেল অনিলের কথা শুনে, আর কিছু বলল না উত্তরে। দুজন পুনরায় হাঁটা ধরলো। একসাথে হাঁটতে হাঁটতে এবার পুরো জীবন পাড়ি দেওয়ার পালা এসেছে। চুপচাপ হাঁটার ভিতরেও দুজনেরই মনের ভিতরে একরাশ আনন্দ আর ভালো লাগা কাজ করছে নীরব ভাবে। আজকে না হয় একটুখানি। কথা সব থেমে যাক, প্রণয়ের হৃদয়ে পুড়ে যাক, ভালোবাসার বৃষ্টি নামুক, দুঃখ কষ্ট সব মুছে যাক। শিকদার ভিলা আজকে পুরো দমে সেজে উঠেছে। চোখ ধাঁধানো লাল নীল মরিচবাতির আলোয় আশপাশটাও আলোকিত করে তুলেছে। একটু পরপর ভেসে আসছে গানের আওয়াজ। লোক সমাগম তো আছেই, আত্মীয় স্বজন পাড়া পড়শি সব এসে ভিড় করেছে শিকদার সাহেবের শিকদার ভিলায়। একমাত্র ছেলের বিয়ের আয়োজন তো বেশ বড় করেই করতে হবে। সে ছেলের বউ ওনার যতই অপছন্দের হোক, একমাত্র ছেলের বিয়েতে তিনি কোনো রকম ত্রুটি রাখতে চান না। লোকজনকে দেখিয়ে দিচ্ছে কোন কাজ কিভাবে করতে হয়। একটু পরই তো অনিলের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বাড়ির সামনে বড় জায়গাটাতে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। বেস্ট ফ্রেন্ডের বিয়ের জন্য জুনায়েদও এসে পড়েছে। রূপন্তী ও সুপ্রভার বেস্ট ফ্রেন্ড, সেজন্য সেও চলে গেছে সুপ্রভাদের বাড়িতে। জুনায়েদ অনিলের রুমে যায় অনিল রেডি হয়েছে কিনা দেখতে। কিরে ভাই, রেডি হসনি তুই এখনো? আজ বাদে কাল তোর বিয়ে, এখন এরকম ঢিলেমি করছিস? মেহেদি অনুষ্ঠান তো করলেই না, এখন হলুদের অনুষ্ঠানও কি করবি না তুই? আরে রাগ তোর বকবকানি, এত কথা তো রূপন্তী বলতো। ওর সাথে থেকে থেকে তোরও দেখছিস সেম অবস্থা। কথা বলে রেলগাড়ির মতন ছুটতে থাকিস। আমি কি এমনি বসে আছি নাকি? ফোনটাই তো খুঁজে পাচ্ছি না।
ভাই বিয়ের অনুষ্ঠান তোর ফোনের না, দরকার হলে ফোন আমারটা নিয়ে বসে থাক চুপ করে। এবার চল। অনিলও আর দেরি করলো না, জুনাইদের সাথে চলে গেল একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে। অনিলকে স্টেজে বসিয়ে রেখে নাচ গান চলছে বেশ জোর কদমে। অনিলের সেদিকে মন নেই বললেই চলে। সে চাতক পাখির ন্যায় আশাই আছে কখন সুপ্রভাকে দেখতে পাবে গায়ে হলুদের সাজে। আদেও ওখানে অনুষ্ঠান হলো তো? জুনাইদের থেকে ফোন নিয়ে সুপ্রভার নম্বরে ডায়াল করতে লাগলো। ওদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সুপ্রভাদের তেমন আত্মীয় নেই, বাড়ির কয়েকজন লোক আর সুপ্রভার কিছু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী সহ এখানকার কজন বন্ধু বান্ধব। বেশি সাজগোজ পছন্দ করে না সুপ্রভা, যদিও তামিম পার্লার থেকে লোক আনতে বলেছিল, তাতে মানা করে দিয়েছে সুপ্রভা। রূপতী হালকা মেকআপ করিয়ে সাজিয়ে দিয়েছে সুপ্রভাকে। পরনে হলুদ আর লাল রঙের একটা শাড়ি, হাতে কানে গলায় মাথায় ফুলের সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে। শাড়ি আর ফুলের সাজেই সুপ্রভাকে অপূর্ব লাগছে। একটু মেকআপ করাতেই সাজ আরো দ্বিগুণ ফুটে উঠল। সুপ্রভাকে রেডি করিয়ে সবাই গেছে হলুদের স্টেজের কাছে। ছাদে সব আয়োজন করা হয়েছে। পাশে থাকা ফোন বেজে উঠতেই সুপ্রভা দেখে অনিল কল করেছে, তাও আবার ভিডিও কল। সুপ্রভা কল রিসিভ করেই সামনে ধরতেই অনিল বলে উঠল, এটা কি আমার বউ নাকি পরি বিয়ে করবো আমি? ট্রাস্ট মি সুপ্রভা, এতটা সুন্দর তোমাকে কখনো লাগেনি। সুপ্রভা লজ্জা পেলেও সেটা প্রকাশ না করে প্রতি উত্তর দিল, আমার মা বলেন বিয়ের সময় নাকি মেয়েদের এক আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, হয়তো সেজন্যই আপনাকেও তো কিছু কম লাগছে না দেখছি। বেশ সুন্দর লাগছে, কিন্তু এই রুমে বসে আছেন যে, অনুষ্ঠান শুরু হয়নি? হয়েছিল তো, কিন্তু আমার মন ছটফট করছিল কখন তোমাকে এই হলুদের সাজে দেখবো। যে সাজে তুমি সেজেছো কেবল আমার জন্য। সেজন্য আপনি স্ট্রেস ছেড়ে চলে এসেছেন আমাকে কল করতেই, তাই তো? অনিল অবাক চোখে সুপ্রভার দিকে তাকালো ভ্রু কুঁচকে। তুমি কি করে বুঝলে আমি স্টেজ ছেড়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে? সুপ্রভা হাসতে লাগলো অনিলের কথা শুনে। এভাবে হেসো না আমার বউ, বুকে লাগে যে তোমার হাসি। অনিলের কথা শুনে সুপ্রভা আরো হাসতে লাগে। পাশ থেকে জুনাইদ এসে অনিলের পিঠে হালকা করে থাপ্পড় দিতেই অনিল সেখানে তাকায়। জুনাইদ বলে ওঠে, শালা হারামি, তোর বুক ফুটো করে দেবো আমি। বউয়ের সাথে পিড়িতে হচ্ছে স্টেজ থেকে চলে এসে, এদিকে তোকে আমরা খুঁজে হয়রান। বিয়ের অনুষ্ঠানে বরই নেই। চল বলছি, বাকি কথা পরে বলিস। সুপ্রভা ফের হাসতে লাগলো জুনাইদের কথা শুনে। অনিল ফোন কাটার আগে তাড়াহুড়ো করে বলল, তুমি কিন্তু ছবি তুলবে ভালো করে সুপ্রভা। বলেই কল কেটে দিল। সুপ্রভার হাসি যেন থামছেই না দুই বন্ধুর কাণ্ড দেখে। তখনই রূপন্তী চলে আসে। কি রে, বিয়ের খুশিতে কি পাগল হয়ে গেলি নাকি? একাই বসে বসে হাসছিস যে? আরে না রূপা, উনি কল করেছিলেন স্ট্রেস থেকে এসে, তখন জুনায়েদ ভাইয়া এসে কল কেটে দিয়েছে, এজন্য হাসি পাচ্ছে। মানুষটা তোকে বড্ড ভালোবাসে রে সুপ্রভা। দীর্ঘ 7 বছর অপেক্ষা করার পর অবশেষে আজকের দিনটা এসেছে। খুশি তো হবেই। নে নে, এইবার ওর দেখি স্টেজে চল। হাতে মেহেন্দি দিয়ে তো আবার হলুদের অনুষ্ঠান বাকি আছে। চল চল তাড়াতাড়ি, বেশি রাত হয়ে যাবে। কাল তো আবার রাত পোহালেই বিয়ে। সুপ্রভাও আর দেরি করলো না, রূপন্তীর সঙ্গে স্টেজে গিয়ে বসলো। একে একে নাচ গানের আয়োজন শুরু হতে থাকে। কয়েকজন নাচতে থাকে, যদিও সুপ্রভাকে টেনে নিয়ে গেছিল, কিন্তু সুপ্রভা নাচতে পারে না বলে পুনরায় স্টেজে গিয়ে চুপচাপ বসে বসে সবার আনন্দ উৎসব দেখতে থাকে, যে আনন্দের পুরো কারণই সুপ্রভা। নাচ গানের পালা শেষ হতেই হাতে মেহেন্দি পরিয়ে দেওয়া হয় সুপ্রভাকে। মাঝখানে ইংরেজিতে বড় হাতের এ লিখে দেওয়া হয়, এক হাতে আর এক হাতে বাংলাতে অনিল। সুপ্রভার মেহেন্দি রাঙা হাত থেকে এবার পরিপূর্ণ সাজ ফুটে উঠেছে। সেই দিকেই তাকিয়ে আছে সুপ্রভা এক দৃষ্টিতে। এত অনিল ভাইয়াকে নিয়ে ভাবিস না, কালকেই তো বউ হবি ওনার। এখন আর না ভাবলেও চলবে, যত ভাবা ভাবি বাসর রাতে ভাবিস। বলেই হাসতে থাকে রূপন্তী। সুপ্রভা আর কিচ্ছু বলল না। মেহেন্দি দেবার পালা শেষ হলে এবার গায়ে হলুদের পালা আসলো। তখনই বাবা আর মা এসে সুব্রতার কাছে বসে। রাত পোহালেই চলে যাবি পরের ঘরে, আর তো আমার সামনে থাকবি না। মা আর চেঁচামেচি করে তোকে ডাক দিব না। বেঁচে গেলি রে সুপ্রভা।
মায়ের আবেগঘন কথা শুনে সুপ্রভার ভিতরটা হাহাকার করে ওঠে। চোখের কোণে জল জমা হয়, যেন এখনই টুপ করে চোখ থেকে গড়িয়ে পড়বে। কিন্তু বাবা মায়ের সামনে কাঁদলো না, নিজেকে সংযত করলো, তাহলে যে তারাও নরম হয়ে যাবে আরো। পরিস্থিতি বেগতিক দেখে আফজাল হোসেন স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন একেবারে। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট ভাবে শুরু হয়। হ্যাঁ, আজকে সুপ্রভা আর অনিলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেদিনের পর দেখতে দেখতে পেরিয়ে গেছে আরো কয়েকটা দিন। অনিল এখন নিজের জায়গায় ফিরে গেছে, ফিরে গিয়েই অফিসের কাজ শুরু করেছে। সেদিন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আর 2 সপ্তাহ পর অনিল আর সুপ্রভার বিয়ের দিন তারিখ পাকা হবে। একটু তাড়াতাড়ি করছে, কারণ যাতে সুপ্রভার রেজাল্টের আগে বিয়েটা সেরে ফেলা যায়। তারপর রেজাল্ট বের হলে সুপ্রভার পড়ালেখার একেবারে শেষ ধাপ মাস্টার্সে ভর্তি হতে হবে। তবে দূরে থাকলেও মুঠোফোনের মাধ্যমে দুজনের বেশ যোগাযোগ হতো প্রতিদিনই। সেটা কিছুটা সময়ের জন্যই, কারণ যখন অনিল ফ্রি হতো তখন হয়তো সুপ্রভার কাজ থাকতো, সেইটুকু বুঝতো অনিল, কোনো ঝামেলা করেনি। আবার যখন সুব্রতা অবসর থাকতো তখন অনিল কাজ করত। মোট কথা দুজন দুজনকে বুঝছে একটু একটু করে। আর আজকে তাদের বহু প্রতীক্ষিত দিন এসেছে। রাত্রি পোহালেই বিয়ে হবে দুজনের। আনন্দ উৎসবের ভিতরে নিপা আসলো সুপ্রভার কাছে।